আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সাইকেল ওয়ানের আমাদের আজকে হবে 3 নম্বর ক্লাস। কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি ক্লাসে প্রবেশ করি। সো 2 নম্বর ক্লাসে আমরা প্রথম 9টি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা 10 নম্বর ম্যাথ থেকে শুরু করব। এই যে ম্যাথগুলো আমরা করাচ্ছি নিয়মিত কিন্তু এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো থেকেই তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো হয় সেগুলো সাধারণত করা হয়ে থাকে। এবং ফার্দার অন্য একটি ক্লাসে আমরা সৃজনশীলগুলো আলাদাভাবে প্র্যাকটিস করব। তার আগে আমরা প্রত্যেকটা টাইপ ভিত্তিক ভাবে যে ম্যাথগুলো আসে বা সৃজনশীলের মধ্যে যে ম্যাথগুলো আমাদের করা লাগতে পারে সেগুলো আমরা আগে থেকে ছোট ছোট ম্যাথ আকারে প্র্যাকটিস করে যাচ্ছি, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 10 নম্বর ম্যাথটা যদি দেখি, এখানে বলছে কি যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে কি কি বলা আছে? আমরা যদি একটা নমুনা চিত্র আঁকাই, তো একটা গাড়ি আছে আমাদের কাছে, তাই তো? এইটা হচ্ছে আমাদের সে গাড়ি। তো গাড়িটা প্রথমে ছিল স্থির অবস্থানে। স্থির অবস্থানে থাকা মানে কি? তার বেগ হচ্ছে শূন্য। যেহেতু স্থির অবস্থান থেকে শুরু হচ্ছে, তাহলে আদি বেগ শূন্য। স্থির অবস্থান থেকে একটা নির্দিষ্ট ত্বরণে সে সামনের দিকে যাচ্ছে, যে ত্বরণের মান আমাদের দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং মনে করি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তো এ থেকে বিতে আসতে যে দূরত্ব সে অতিক্রম করেছে তা হচ্ছে 8 মিটার। এখন কোশ্চেন হচ্ছে যে এ থেকে বিতে আসলে বা এই যে 8 মিটার দূরত্ব ওই গাড়িটা অতিক্রম করেছে, এতে সময় কত লাগছে? ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে বের করতে হবে টি এর মান। আমরা দেখি তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে। আদি বেগ দেওয়া আছে 0, ত্বরণ দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, দূরত্ব অর্থাৎ এস দেওয়া আছে 8 মিটার। নির্ণয় করতে বলেছে আমাদের টি এর মান। দেখো তো এই চারটা মিলিয়ে আমরা ডিরেক্টলি কোন সূত্রটা লিখতে পারি? ইউ এ এস টি, সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র। আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এর ভিতরে সবগুলো ভ্যালুই দেওয়া আছে। আমরা ডিরেক্টলি চাইলে এখানে মান বসায় দিতে পারি, বা কেউ যদি চাও যে সূত্রটা আগে ঘোড়ায় টিটার মান বের করার চেষ্টা করবা, তাও করতে পারো। সো এখানে ডিরেক্ট মান বসাই দিয়ে ভালো। এস এর মান দেওয়া আছে 8, ইউ এর মান 0, তাহলে 0 গুণ টি প্লাস হাফ ইন্টু 1 গুণ টি তার স্কোয়ার। তাহলে এই সম্পূর্ণ অংশটা হয়ে গেল 0। তাহলে আমাদের থাকছে কত? 8 ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2। তাহলে নিচে 2 ভাগ আকার আছে, ওই পাশে গেলে গুণ হবে। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 8 দুগুণে 16, বা টি ইকুয়াল টু √16 বা 4। ঠিক আছে, অনেকে বলতে পারো ভাইয়া আমরা যদি 16কে রুট করি, বর্গমূল নির্ণয় করলে তো প্লাস এবং মাইনাস দুইটা ভ্যালু আসে। অবশ্যই আসে। তো আমাদেরও এখানে +4 এবং -4 আসতো। আমরা যদি শুধু স্কোয়ার রুট 16 এর কথা চিন্তা করে থাকি, এখন কথা হচ্ছে আমরা এখানে ভ্যালুটা বের করছি কার? টি এর ভ্যালু বের করছি। টি এর ভ্যালু বা সময় কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? নেগেটিভ যেহেতু সময় হতে পারে না, এই জন্য এখানে মাইনাস ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা মূলত ডিরেক্টলি শুধু প্লাসের ভ্যালুটাই নিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক ছিল কিন্তু। আমরা নেক্সট অঙ্কে যাই। 11 নম্বরে বলছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে, এখানে বলা হয়েছে স্থির অবস্থান, যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে তাহলে আদিবেগ 0 মিটার/সেকেন্ড। একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 1 সেকেন্ডে, তাহলে টি এর মান দেওয়া আছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এস এর মান দেওয়া আছে 5 মিটার। বলছে 15 সেকেন্ডে বস্তুটির বেগ কত হবে? আমরা একটু নমুনা চিত্র আঁকাই।
এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা। সেই বস্তু প্রথমে ছিল স্থির, তাহলে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তো সুষম ত্বরণে বস্তুটা সামনের দিকে যাচ্ছে। তো ত্বরণটা আমরা ধরে নিই এ, যেহেতু ত্বরণের ভ্যালু আমাদের দেওয়া নাই, তো আমরা এখানে এ ধরে নিলাম। তো এ ত্বরণে যেহেতু সে সামনের দিকে যাচ্ছে, তো 1 সেকেন্ডে, ধরো এটাকে আমরা যদি ধরি এ পয়েন্ট, এটাকে যদি ধরি বি, তাহলে এ থেকে বি তে ওর যে দূরত্ব মনে করা হচ্ছে যে 5 মিটার, এবং এই 5 মিটার যেতে তার সময় লাগছে কত? 1 সেকেন্ড। ঠিক আছে, এখন প্রশ্নে বলেছে আমাদের যে 15 সেকেন্ডে বস্তুটির বেগ কত হবে। তার মানে এ থেকে সে ধরো সি নামক আরেকটা পজিশনে বস্তুটা আসলো, যে এ থেকে সি তে আসতে তার যদি টোটাল 15 সেকেন্ড সময় লাগে, তাহলে এই বিন্দুতে এসে তার বেগ কত হবে, এই বেগের মান আমাদের নির্ণয় করতে বলেছে। এখন তুমি যতগুলো সূত্রতেই যাও না কেন বেগের মান নির্ণয়ের ক্ষেত্রে, সে যদি আমি ধরি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, টি এর মান আমার দেওয়া আছে 15 সেকেন্ড, ইউ 0, টি দেওয়া আছে 15 সেকেন্ড, কিন্তু এর যে ভ্যালুটা, এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া নাই। ঠিক আছে, তো আর কোনো সূত্র নাই যেখানে তুমি ডিরেক্টলি এখান থেকে ভি এর মান বের করতে পারবা এ এর মান বাদে। তো যাই করো না কেন আমার এখানে এর ভ্যালুটা দরকার। তাহলে এর ভ্যালুটা কিভাবে বের করব? এই যে প্রথম অংশে আমার কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে, দেওয়া নেই শুধু কিসের মান? এর মান। ওখান থেকে আমরা এর মান বের করব। তাহলে প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম 1 সেকেন্ড এর ক্ষেত্রে, ঠিক আছে, সো প্রথম 1 সেকেন্ডের ক্ষেত্রে ভ্যালুগুলো আমার কাছে দেওয়া ছিল, ইউ এর মান, টি এর মান, এস এর মান। এখান থেকে আমরা বের করব এ এর মান। ওকে, সো দেখো তো এই চারটা মিলায় কোন সূত্র হয়। একটু আগে ব্যবহার করছি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এখানে যেহেতু সময় দুইটা আছে, তো একটা সময়কে আমরা টি1 দ্বারা প্রকাশ করি, আরেকটাকে টি2 দ্বারা প্রকাশ করি। তোমার ইচ্ছা, তুমি চাইলে এটাকে টি দ্বারা আর একটাকে টি প্রাইম দ্বারা প্রকাশ করতে পারো। জাস্ট দুইটা যে আলাদা আলাদা সময়, এইটা বোঝানোর জন্য সময়ের সাথে তুমি মানে টি এর সাথে যে কোনো আলাদা একটা প্রতীক ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে আমার এক্স এর মান বসাই 5, ইউ এর মান যেহেতু 0, তাহলে পুরো অংশটা হয়ে যাবে আমার 0, 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 1 তার স্কোয়ার। তাহলে আমার থাকছে কি 5 ইকুয়াল টু এ বাই 2, বা এ ইকুয়াল টু 5 দুগুণী 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই পাশে যে ত্বরণটা পেয়েছি এই ত্বরণটাই ব্যবহার করব 15 সেকেন্ডের ক্ষেত্রে বেগের মান নির্ণয় করার জন্য। কারণ একই বস্তু চলছে, একই ত্বরণেই চলছে। সো প্রথম 1 সেকেন্ড হোক বা সম্পূর্ণ 15 সেকেন্ড হোক, মাঝের কোনো সময় হোক, যাই হোক না কেন ত্বরণটা তার সেম চলছে। এই যে বলা আছে কি সুষম ত্বরণে, মানে একই ত্বরণেই সে চলছে। তাহলে এখানে লিখতে পারি 15 সেকেন্ডের জন্য, 15 সেকেন্ডের জন্য কি, এই যে 15 সেকেন্ড এটাও কিন্তু এই শুরু থেকে শুরু হচ্ছিল, মানে আমরা এখানে যে এ বিন্দু নিয়েছিলাম না, যে এ বিন্দু নিয়েছি সেখান থেকেই কিন্তু সময় গণনা শুরু হচ্ছে, তার মানে একদম আদি অবস্থা থেকে। তাহলে এখানেও আমার আদিবেগ 0, এর মান আমরা বের করেছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় প্রশ্নে দেওয়া আছে 15 সেকেন্ড, এটাকে আমরা দিলাম টি2, বের করতে হবে ভি এর মান। শেষ বেগ কেন দিচ্ছি? ঘটনা এতে শুরু হচ্ছিল, এতে স্থির ছিল, তাই সেই বেগ হচ্ছে আদিবেগ। আর যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পরে বেগ বের করতে বলেছে, তো নির্দিষ্ট সময়ের পরে ঘটনা আমার ওখানে শেষ হচ্ছে, যেহেতু ঘটনা শেষ হচ্ছে তাই ওখানকার বেগ হবে আমার শেষ বেগ। তাহলে দেখি আমরা এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র হয়। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এর মান 0, তাহলে অংশটা বাদ। তাহলে 10 গুণ টি এর মান হচ্ছে যে 15, তাহলে 150 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, তো এইটাই হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। দেখো, সবগুলো অঙ্কে সরাসরি একটা সূত্র প্রয়োগ করে যে তুমি অ্যান্সার বের করতে পারবা তা না। ক্ষেত্র বিশেষে আমার কোনো একটা অংশ দেওয়া থাকবে না, কোনো একটা মান দেওয়া থাকবে না। তো সেই মানটা অন্য কোনো একটা অংশের ভ্যালুগুলোকে ব্যবহার করে আমাদের নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, সো আমরা পরবর্তী অঙ্কে যাই। সো 12 নম্বর অঙ্কে বলছে 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। কি বলেছে? সো রনি নামের একটা ছেলে আছে, সে মনে করো তার বাসা হচ্ছে এ বিন্দুতে, তার স্কুল আছে বি বিন্দুতে। সো এটা হচ্ছে যে তার বাসা থেকে স্কুলে যাওয়ার রাস্তা। এখন সে কিভাবে যাচ্ছে? সে যাচ্ছে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ। তার মানে এটা হচ্ছে আমার এর ভ্যালু, এবং তার বাসা থেকে স্কুলে যেতে টোটাল সময় লেগেছে 70 সেকেন্ড। ঠিক আছে, এখন বাসা থেকে সে যখন যাত্রা শুরু করেছে তখন সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে তার আদিবেগ ছিল 0 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখন আমাদের কোশ্চেন বলছে যে রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা ভ্যালুগুলো যদি আলাদা করে লিখি, তাহলে এখানে আমার দেওয়া আছে আদিবেগ 0, ত্বরণ দেওয়া আছে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার, সময় লেগেছে তার 70 সেকেন্ড, বের করতে হবে। দেখো তো কোন সূত্র প্রয়োগ করা যায়? সুষম ত্বরণের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। সেই সূত্রে জাস্ট মান বসাবা, বসায় এখান থেকে এস এর ভ্যালুটা বের করো। সো বাকিটুকু তোমাদের থাকবে হোমওয়ার্ক, করাই দিয়েছি, জাস্ট মান বসায় তোমরা ক্যালকুলেশনটা করবা। ঠিক আছে, সো এবার আমরা পরের অঙ্কে যাই। 13 নম্বর বলছে কি, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। তাহলে দুইটা ভাবে যাচ্ছে, একটা অংশ যাচ্ছে সে সমত্বরণে, আর একটা অংশ যাচ্ছে সমদ্রুতিতে। তো চলো আগে চিত্র আঁকাই। নমুনা চিত্র আঁকানো শিখতে হবে। নমুনা চিত্র যদি সহজে আঁকাইতে পারো তাহলে প্রশ্ন সলভ করা অনেক 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 সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা আগে চিত্রটা আঁকাই। তাহলে একটা গাড়ি, মনে করে নাও এটা একটা গাড়ি, কার। সো এই কারটা ছিল কি অবস্থানে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, বলে তার আদিবেগ 0। ভালো কথা। সো একে যদি আমি মনে করি এ বিন্দু, এখানে ধরো বি বিন্দু, এ থেকে যখন বি তে এসেছে, এ থেকে বি তে আসতে গাড়িটার সময় লাগছে 6 সেকেন্ড, এবং এই 6 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে চলেছে? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলেছে। ঠিক আছে, এইবার বি তে যখন পৌঁছায়ছে, বি তে পৌঁছানোর পর আরেকটা বিন্দু নিলাম আমরা সামনে, সি বিন্দু। বি থেকে সি তে যাওয়ার ক্ষেত্রে তার সময় লাগেছে 1 মিনিট। একে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 সেকেন্ড। ওকে, তো বি থেকে সি তে এই যে 1 মিনিট চলেছে, সে কিভাবে চলেছে? সমদ্রুতিতে। সমদ্রুতিতে, সমদ্রুতি মানে কি? সমবেগ, তাই তো? যেহেতু তোমাদের ক্ষেত্রে দ্রুতি আর বেগ ব্যাপারটা একই, কারণ সবাই সরল রেখা বরাবর চলছে। আর যেহেতু আমরা এখানে শুধুমাত্র মান বিবেচনা করছি, তো বেগের মানও যা, দ্রুতির মানও তাই হবে। ঠিক আছে, সরল রৈখিক ভাবে চললে। So, আমরা এখানে বলতে পারি ভি তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট হচ্ছে, মানে ভি এর মান চেঞ্জ হচ্ছে না। বোঝা গেছে? বি বিন্দুতে আসার পরে যে বি, এই বি বিন্দুতে আসার পরে যে বেগ অর্জন করবে সেই বেগ নিয়ে সে বি থেকে সি পর্যন্ত রওনা দিয়েছে। এটাই হচ্ছে সমদ্রুতির অর্থ। ঠিক আছে, ওকে, এই গেল হচ্ছে আমাদের উদ্দীপক।
এবার বলছে যদি গাড়িটি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে অতিক্রম করে তবে মোট কত সময় লাগবে। তাহলে উদ্দীপকে আমাদের বলেছে প্রথমে গাড়িটা দুইটা আলাদা আলাদা ওয়েতে গেছে, একবার সুষম ত্বরণে আরেকবার সমবেগে। এখন যদি এইটা দুইটা আলাদা আলাদা ভাবে না যেয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে তবে মোট কত সময় লাগবে। ঠিক আছে, মানে কথা হচ্ছে এই এ থেকে সি পর্যন্তই যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে সময় কত দরকার। এখন প্রশ্নের ভ্যালু মানে সময়ের মান যদি বের করতে হয় তো আমাদের সূত্র আসবে না এরকম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাছাড়া আর কোনো সূত্র এখানে নাই, ওয়ে নাই। এখন আদিবেগ জিরো, এটা পুরোটাই জিরো হয়ে যাবে, এর মান দেওয়া আছে, টি এর মান বের করতে হবে। কিন্তু এই এস এর ভ্যালুটা কি দেওয়া আছে আমাদের? আমরা কি জানি যে এ থেকে সি এর মোট দূরত্ব কত? না। তাহলে আমাদের প্রথম কাজ হবে এ থেকে সি পর্যন্ত মোট দূরত্ব নির্ণয় করা। ঠিক আছে, তার জন্য কি করব, এ থেকে বি তে একটা ওয়েতে গেছে, সে ওয়েতে হচ্ছে যে টোটাল দূরত্ব নির্ণয় করব। বি থেকে সি তে সমবেগে বা সমদ্রুতিতে গেছে, সেখান থেকে আমরা একটা দূরত্ব বের করব, করে দুইটা অংশের দূরত্ব আমরা যদি যোগ করি তাহলে টোটাল দূরত্ব পাবো। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্যগুলো বোঝা গেছে। চলো তাহলে এবার আমরা ওটা করি। আমরা ধরে নিলাম প্রথম অংশের ক্ষেত্রে দূরত্ব আছে S1, দ্বিতীয় অংশের ক্ষেত্রে দূরত্ব S2। টোটাল চিত্রটা একটু ছোট করে দিয়ে তাহলে জায়গা তাহলে লিখতে পারি আমরা প্রথম 6 সেকেন্ড এর জন্য গাড়িটি সুষম ত্বরণে চলে, এভাবে লিখে দেবো। হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য একটু ঠিকঠাক করে লেখা উচিত। ওকে, আমি জাস্ট একটু শর্টে লিখলাম। তাহলে এক্ষেত্রে আমার ভ্যালু দেওয়া আছে কি, আদিবেগ 0, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় দেওয়া আছে 6 সেকেন্ড। S1 এর ভ্যালু আমরা এখান থেকে বের করি। আচ্ছা, এখানেও আমরা কিন্তু দেখে T1 দিতে পারি, যেহেতু দুইটা আলাদা আলাদা সময় আছে, তো সেক্ষেত্রে আমরা দুইটা আলাদাভাবে প্রকাশ করব। এই চারটা মিলে আমাদের কোন সূত্র হবে, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, T1 T1। যেহেতু আদিবেগ 0, এই ভ্যালুটা আসবে না, পুরোটাই 0, তাহলে হাফ গুণ এর মান হচ্ছে যে 2, সরি, তাহলে 1/2, এর ভ্যালু আছে 2, আর টির ভ্যালু আছে যে 6, তাহলে 6 তার স্কোয়ার। এর জায়গায় বসাবো আমরা 2, এই 2 আর 2 কাটা, 6 কে স্কোয়ার করলে হয় 36। তাহলে S1 এর মান পেলাম আমরা 36। এবার দেখি পরবর্তী 1 মিনিট এর ক্ষেত্রে, আচ্ছা পরবর্তী 1 মিনিট যেহেতু সে সমদ্রুতিতে চলছে, তাহলে আমাদের সূত্র আসবে S ইকুয়াল টু ভিটি। এস এর মান তো আমরা বের করবো, এটা নিয়ে কোনো প্রবলেম নয়। টি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1 মিনিট বা 60 সেকেন্ড, কিন্তু এই এস এর ভ্যালুটা বের করার জন্য আমাদের এই ভির ভ্যালু তো জানা লাগবে, লাগবে না? কিন্তু ভির ভ্যালুকে দেওয়া আছে যে কত বেগে সে সমদ্রুতিতে চলছিল, না দেওয়া নাই। তাহলে এই বেগের মান আমাদের বের করতে হবে। বেগের মান কোন জায়গা থেকে পাবো, খেয়াল করো তো, এ থেকে বি তে যে ত্বরণে গেছি, বি তে যাওয়ার সময় এই প্রথম অংশের বা প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে যে শেষ বেগ হবে, শেষ বেগটাই তো হচ্ছে বি বিন্দুতে বেগ, তাই তো? তো বি বিন্দুতে যে বেগ অর্জন করবে সেই বেগ নিয়ে সে বি থেকে সি পর্যন্ত যাবে। বোঝা গেছে? এ থেকে বি তে আসলে বি বিন্দুতে যে শেষ বেগ হবে প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে, ওই বেগের মানে বেগ অর্জন করার পরে বেগটা আর চেঞ্জ হবে না, ওই বেগ নিয়ে বি থেকে সি পর্যন্ত
যাবে। তাহলে আমাদের কাজ হবে কি, আগে বি বিন্দুতে বেগ বের করা প্রথম অংশের ক্ষেত্রে। তাহলে আমরা এই অংশটি একটু পরে লিখি। তাহলে প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্র কেন লিখলাম, কারণ এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। ইউ এর মান আমার দেওয়া আছে 0, এর মান দেওয়া আছে আমাদের 2, টি এর মান দেওয়া আছে আমাদের 6। তাহলে ইউ এর মান যেহেতু 0, এটা লেখার প্রয়োজন নাই। এর মান হচ্ছে যে 2 আর টি এর মান হচ্ছে 6। তাহলে 6 দুগুণে 12, 12 মিটার পার সেকেন্ড। এই বেগটা তাহলে অর্জন করছে কোন বিন্দুতে, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই যে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, এই বেগ নিয়ে সে বি থেকে সি এর পর্যন্ত যাবে এবং এর মাঝখানে বেগের আর কোনো চেঞ্জ হবে না। পরবর্তী 1 মিনিটের ক্ষেত্রে বেগ হচ্ছে আমাদের এই 12 মিটার পার সেকেন্ড। আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু 12, টি এর মান আমার দেওয়া আছে 1 মিনিট, যার অর্থ হচ্ছে 60 সেকেন্ড। এস টু এর মান আমরা বের করবো। এখানে তো লিখে দেবা যে সমদ্রুতিতে চলছে। ঠিক আছে, তোমরা একটু লিখে নিও। তাহলে সমদ্রুতিতে বা সমবেগের সূত্র কি, এস ইকুয়াল টু ভি টি। তাহলে ভি এর মান আমার হচ্ছে যে 12, টি হচ্ছে যে 60। 6 12 72 আর একটা শূন্য। তাহলে দুইটা দূরত্ব আমরা পেয়ে গেছি এখান থেকে। এই একটা দূরত্ব পাইছি প্রথম অংশের ক্ষেত্রে, আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে পাইছি আমরা এইটা। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা লিখতে পারি মোট দূরত্ব এস ইকুয়াল টু S1 প্লাস S2, বা S1 এর মান হচ্ছে যে 36, S2 এর মান হচ্ছে যে 720। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল দূরত্ব আসছে কত, 756 মিটার। ওকে, এই ভ্যালুটা হয়তো বা তোমরা দেখতে পারো নি, একটু উপরে উঠাই দিই। ক্লিয়ার? সো আমরা আমাদের মোট দূরত্ব পেয়ে গেছি। এইবার আমরা যদি একটু পরের পেজে যাই, তো এবার হচ্ছে যে আমাদের করতে হবে কি, যে দুইটা নিয়ে আলাদা আলাদা ভাবে যাচ্ছিল, এগুলো কোনো আলাদা 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 ভাবে যাবে না, সব বাদ। প্রশ্নে আমাদের এবার বলছে যে এবার ডিরেক্ট এ থেকে সি পর্যন্ত যাবে। এই যে এ থেকে সি পর্যন্ত যাবে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে। যদি তাই করে, তাহলে এ থেকে সি পর্যন্ত যেতে সময় কত লাগবে, এই সময়ের মান আমাদের বের করতে হবে। আর মোট দূরত্ব আমরা বের করেছি 756। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আদিবেগ আছে 0 মিটার পার সেকেন্ড, এর ভ্যালু প্রশ্ন মতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর ভ্যালু আমরা বের করেছি 756 মিটার, টি এর ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো, সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র পড়বে এখানে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে তুমি টাইটেলটা এভাবে লিখতে পারো যে যদি সম্পূর্ণ পথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে অতিক্রম করে, বা যখন সম্পূর্ণ পথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে
অতিক্রম করবে। ঠিক আছে, সূত্র আছে আমাদের এটা। এবার আমরা এখানে মান বসাই। যেহেতু ইউ এর মান 0, তাহলে টোটাল এই অংশের মান হয়ে যাবে না 0, তাহলে আমাদের থাকবে না হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, আর এস এর মান আমরা পাইছি 756। 2 আর 2 কাটা, তাহলে আমার থাকছে টি স্কোয়ার ইকুয়াল টু 756। স্কোয়ারের পাশে পাঠিয়ে দিলে স্কোয়ার রুট 756, তাহলে রুট ওভার 756 করলে আসবে না 6√21 সেকেন্ড। সো এটাই অ্যান্সার। কেউ যদি চাও এটাকে দশমিকে লিখে দেবা, তাহলে আসবে না 27.4954 সেকেন্ড। ঠিক আছে, এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। So, এখন পর্যন্ত করা সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে যে আমাদের এইটা। আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি, মানে জাস্ট চিত্রের মাধ্যমে একটু রিক্যাপ করে দিই। ধরো একটা গাড়ি ছিল যে আমাদের স্থির অবস্থানে ছিল। So, এখান থেকে সে একটা নির্দিষ্ট ত্বরণে 6 সেকেন্ড ধরে গেছে। So, এ থেকে সে বিতে গেছে। বিতে যাওয়ার পরে সে এখানে আর ত্বরণ দেয়নি বা ত্বরণ প্রয়োগ করা বন্ধ হয়ে গেছে। এখান থেকে সে আরো 1 মিনিট যাত্রা করেছে। তো আরো 1 মিনিট চলে সে ধর সি বিন্দুতে গেছে। বি থেকে সি তে যাওয়ার সময় সে চলেছে সমদ্রুতিতে। তার মানে ভি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, বেগের মান চেঞ্জ হবে না। ওকে, সো এবার আমাদের প্রশ্নে এটা মান চেয়েছে, সে মানের জন্য নতুন একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা কি? যে এ থেকে সি পর্যন্ত যাওয়ার জন্য বা এই সম্পূর্ণ পথ যাওয়ার জন্য সে যাবে শুধুমাত্র সম ত্বরণে, যে ত্বরণের মান দিয়েছে আমাদের 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এখন এই ত্বরণে যদি যায়, তাহলে এ থেকে সি তে যেতে কত সময় লাগবে সেই সময়ের মান আমাদের বের করতে বলেছে। তো ঠিক আছে, আমাদের আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময়ের মান বের করব। তো সময়ের মান বের করার জন্য আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এই সম্পূর্ণ পথের দূরত্ব, যা আমাদের জানা নাই। তো সেই দূরত্ব বের করার জন্য আমরা কি করলাম, এ থেকে বি এর দূরত্ব S1 বের করলাম। সরাসরি মান দেওয়া আছে, করা যাচ্ছে। কিন্তু বি থেকে সি এর ক্ষেত্রে যেহেতু সম বেগে যাচ্ছে, সূত্র আছে S=VT। টি এর মান দেওয়া আছে, এস এর ভ্যালু বের করব। তার জন্য তো আমাদের এই বেগের মানটা জানা দরকার। বেগের মানও সরাসরি দেওয়া নেই। তো এই বেগের মান যেহেতু দেওয়া নাই, তাই আমরা বেগের মানটা আলাদা করে বের করতে হয়েছে। কিভাবে বের করেছি? এই যে এ থেকে বি পর্যন্ত ত্বরণে যাচ্ছিল, বি তে আসার সময় যেই বেগটা অর্জন করেছে সেই বেগ নিয়েই তো বি থেকে সি পর্যন্ত যাবে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথম অংশের শেষ বেগটা বের করেছি। প্রথম অংশের শেষ বেগ মানে কি? বি বিন্দুতে বেগ, সেই বেগ নিয়ে সে বাকি পথটা সমদ্রুতিতে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখানকার ভি এর মানটা নির্ণয় করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে টোটাল দূরত্ব পাইছি, সেই টোটাল দূরত্ব থেকে আমরা ই এর মান বের করছি। ওকে, সো নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে 14 নম্বর। এখানে কি বলছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? এবার আমরা নমুনা চিত্র আঁকাই, একটু বড় আছে। তো বলছে কি, একটি বস্তু স্থির অবস্থান থেকে, ধরে নিয়ে এটা হচ্ছে আমাদের সে বস্তু। বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ 0। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, তো সুষম ত্বরণে সামনের দিকে যাচ্ছে মনে করো। ধরে নি ত্বরণের মান এ, যেহেতু ত্বরণের মান দেওয়া নাই, ত্বরণ এখানে এ। তো এ ত্বরণে সে 1 সেকেন্ড ধরে যদি চলে, এই একটা পজিশনে আসছে। ধরে নি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো মাঝখানের দূরত্ব কত? 5 মিটার বলা আছে এখানে। হ্যাঁ, যে 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে।
বলছে পরবর্তী 30 মিটার অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? বি থেকে ধরো আরেকটা বিন্দু নিলাম আমরা সি। তো বি থেকে সি এর দূরত্ব যদি 30 মিটার হয় তাহলে এই অংশে সময় কত লাগবে? বোঝা গেছে আমার কোশ্চেনটা? এখানেও দেখো দুইটা অংশ আছে। একটা অংশের ক্ষেত্রে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলছে পরবর্তীতে যদি আরো 30 মিটার যেতে চাই তাহলে সেই 30 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। ওকে, তাহলে আমরা দুইটা অংশ যেহেতু দুইটা অংশ আলাদা আলাদা ভাবে লিখতে পারি। আচ্ছা, আমাদের যেহেতু টি বের করতে হবে, এস এর মান দেওয়া আছে আমাদের দ্বিতীয় অংশের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথমে কি দেওয়া আছে না আছে এটা তো আমরা পরে দেখব। যদি আমাদের ওই ভ্যালুগুলো লাগে তাহলে আমরা ব্যবহার করবো, আর যদি না লাগে তাহলে ব্যবহার করার দরকার নেই। তো প্রথম অংশে শেষ অংশের ক্ষেত্রে আমাদের এস এর মান দেওয়া আছে, টি এর মান বের করতে হবে। আচ্ছা, যেহেতু বস্তুর এটা সুষম ত্বরণে চলছে, সে ত্বরণের মানও লাগবে, যা আমাদের সরাসরি দেওয়া নাই। তাহলে আমাদের আগে এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি অঙ্কটা দুইটা ভাবে করা যায়, হ্যাঁ, আমি যদি শুধু বিসি অংশ হিসেব করতে চাই তাহলে বিসি অংশের ক্ষেত্রে এই বি হবে আমার আদি অবস্থা। এই আদি অবস্থার বেগ কিন্তু আমার কাছে দেওয়া নাই, আছে? তাহলে বি বিন্দুর ভি এর মানও নির্ণয় করা লাগবে। ঠিক আছে? সো তাহলে প্রথমে আমরা এর ভ্যালুটা বের করি। প্রথম 5 মিটারের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে আমার 0, টি1 দেওয়া আছে 1 সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা ই1 ব্যবহার করি। এর ভ্যালু আমাদের বের করতে হবে, S1 দেওয়া আছে আমার 5 মিটার। দেখো তো এই এই যে চারটা মিলে সরাসরি একটা সূত্র হয় না আমাদের, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। S1 ইউ1 টি1, এখানেও টি1। সো ডিরেক্টলি মান বসাই আমরা 5, যেহেতু ই1 0, এই টোটাল অংশ হয়ে যাবে আমার 0, হাফ ইন্টু এ ইন্টু 1 তার স্কোয়ার। এ সমান পাচ্ছি আমি 5 দুগুণে 10, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে। এখন পরবর্তী অংশে এই অঙ্কটা আমি দুইটা ভাবে করতে পারি। একটা ওয়ে হচ্ছে আমি যদি একদম প্রথম থেকে ক্যালকুলেশন করি, ঠিক আছে? অর্থাৎ প্রথম অংশ হচ্ছে 5 মিটার, পরের অংশ হচ্ছে 30 মিটার। সো টোটাল যদি আমি 35 মিটার ধরে কাজ করি, টোটাল যে সময়টা আসবে তার থেকে প্রথম 5 মিটারের দূরত্ব বাদ দিয়ে দিলেই আমার 30 মিটারের দূরত্ব পাবো, ওই সময় পাবো, নাকি? সেভাবেও করতে পারো। আবার যদি চাও যে না, আমি শুধু বিসি অংশেই করব, বি থেকে সি তে আহ, যে সময় লাগছে এটা আমি আলাদাভাবে বের করব, তাও করা যায়। এখন যদি বি থেকে সি এর সময় আমি আলাদাভাবে করতে চাই তাহলে ঘটনা শুরু হবে কিন্তু আমার বি বিন্দুতে। সে বি বিন্দুতে তো আদিবেগ লাগবে, আমার আদিবেগ কি দেওয়া আছে? উত্তর আছে না? এই আদিবেগটা কোন জায়গা থেকে পাবো? বি বিন্দুতে বিসি এর ক্ষেত্রে যে আদিবেগ হবে তা হচ্ছে এই এ বি এর ক্ষেত্রে শেষ বেগ। তাহলে আমার এ বি এর শেষ বেগটা বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আবার প্রথম 5 মিটার, এগুলো মুছে দিই, এগুলো লাগছে না। এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে ইউ1 টি1, 0 প্লাস এর মান কত বেরিয়েছে আমাদের? 10 গুণ 1, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এইটা বেরোলো আমাদের ভি1 এর মান, বা বলা যেতে পারে বি বিন্দুতে বেগের মান। ঠিক আছে?
তাহলে আমরা ত্বরণের মান পেয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বি বিন্দুতে বেগের মান পেলাম 10 মিটার পার সেকেন্ড। এখন এখন যদি আমরা বি সি অংশের হিসাবটা যদি করি, তাহলে বি বিন্দু তখন হবে আমার আদি বিন্দু বিসি অংশের ক্ষেত্রে। আদি বিন্দুতে বেগ হচ্ছে যে এই যে v1, তাহলে বিসি অংশের ক্ষেত্রে এই বেগটায় তখন হয়ে যাবে আমার আদি বেগ। বোঝা গেছে? তাহলে আমি লিখতে পারি পরবর্তী 30 মিটার এর ক্ষেত্রে, পরবর্তী 30 মিটারের ক্ষেত্রে আমরা যদি আদি বেগকে এখানে u2 দ্বারা প্রকাশ করি, u2 ইকুয়াল টু v1, যার ভ্যালু হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, দূরত্ব কত দেওয়া আছে আমাদের? 2 এর ভ্যালু দেওয়া আছে 30 মিটার। টি এর ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু আগে বের করেছি আমরা 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানেও সেম একই সূত্র পড়বে না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ2 এখানে সবগুলো হচ্ছে যে 2 দিয়ে দিলাম, ডিরেক্টলি আমরা মান বসাই। তাহলে 30 প্লাস 30 ইকুয়াল টু, এখানে কিন্তু জিরো হচ্ছে না, খেয়াল রাখতে হবে কিন্তু এখানে। হ্যাঁ, এখানে ইউ2 এর একটা ভ্যালু আছে 10 ইন্টু টি2 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি2 তার স্কোয়ার। ওকে, এবার যদি আমরা হিসাব করি 2 দিয়ে 10কে ভাগ করলে হবে না 5, তাহলে এই যে একটু সাজায় লিখি একবার, হ্যাঁ স্কোয়ারটা আগে লিখি, তাহলে 5 টি স্কোয়ার প্লাস 10 টি2 প্লাস 30, এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস 30 ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলো একটু বক্স করে দিই। এবার দেখো এখান থেকে আমাদের 5 কমন যাচ্ছে, তো আমরা যদি 5 কমন নিই তাহলে টি2 তার স্কোয়ার প্লাস 2 টি2 মাইনাস 530, 6 0। এখন 5কে যদি এই পাশে পাঠাই তাহলে 0/5 হবে, যার মানে হচ্ছে 0। তাহলে 5 ওই পাশে গেলে 0, আমার থাকছে টি2 তার স্কোয়ার প্লাস 2 টি2 মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন এটাকে আমাদের মিল টার্মে ভাঙতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে এখান থেকে টি এর মান বের করতে হবে। So, আমাদের প্রথম কাজ হবে যেখান থেকে ডিরেক্টলি টি এর ভ্যালু বের করা যায় কিনা। দেখো 6কে ভাঙলে মনে হয় না মিল টার্ম ডিরেক্টলি মেলানো যাবে, একটু ওয়েট করে। আচ্ছা, তোমাদের নতুন একটা পলিসি শেখাই দিই, হ্যাঁ। তোমরা হয়তো বা ইতিমধ্যে অনেকেই হার ম্যাথে এটা শিখতে পারো, শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধর আচার্যের সূত্র দিয়ে আমরা এই যে দ্বিঘাতী যে সমীকরণগুলো আছে, মানে স্কোয়ার বিশিষ্ট যে সমীকরণ আছে, এগুলো থেকে আমরা সহজে মান বের করতে পারি। যদি মিডল টার্ম না হয় তাহলে ওইভাবে করতে পারো, মিডল টার্ম হলেও করতে পারো, যে কোনো পরিস্থিতিতেই তুমি ওটা সহজে করতে পারো। সো আগে আমরা শ্রীধর আচার্যের সূত্রটা তাহলে দেখে আসি। শ্রীধর আচার্য, ইনি একজন ভারতীয় গণিতবিদ ছিলেন, বা বলা যায় যে দক্ষিণ ভারতীয় উপমহাদেশের অনেক ভালো একজন গণিতবিদ ছিলেন। সো যদি আমাদের ইকুয়েশন হয় এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা মনে করো আমাদের সেই গিভেন ইকুয়েশন, যাকে আমরা সলভ করব। সো একে যদি সলভ করা হয়, এখান থেকে এক্স এর যে ভ্যালুটা আসবে তা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
ভাগ হচ্ছে যে টোয়াইস বি। সো এই সিস্টেমটা ব্যবহার করে তোমার দ্বিঘাত সমীকরণের মান বের করার নিয়ম হচ্ছে, যে সমীকরণ আমাদের কাছে দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল না, এটাকে আমরা একটু কপি করি তাহলে। এইটা হচ্ছে যে আমাদের দেওয়া ছিল। হুম, তো আমাদের কাজ হবে কি, এই দুইটা ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করা, কম্পেয়ার করে এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু, এগুলো কি আসে লেখা। এ বলতে স্কোয়ারের সাথে যে সহগ থাকবে তা হচ্ছে আমাদের এর মান, আর শুধু চলকের সাথে যে সহগ থাকবে তা হচ্ছে বি এর মান, আর যে কোনো চলক বাদে যে ধ্রুবক পদটা থাকবে তা হচ্ছে আমাদের সি। তাহলে এখানে সি হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, আমরা এর থেকে আর ডিটেলসে না যাই, হায়ার ম্যাথে তো অবশ্যই শিখবা অংশটা। তাহলে আমরা যদি এর সাথে তুলনা করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দেখো তো টি স্কোয়ারের সাথে কিছু নেই, মানে এর সহগ আকারে কি আছে, 1 আছে। এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু 1। এখানে দেখো স্কোয়ার বাদে বাকি যে চলকটা আছে সেটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে যে টি 2। তাহলে টি 2 এর সহগ আছে 2, আর শুধু এক্স এর সহগ আছে বি। তাহলে বি ইকুয়াল টু 2। এখানে ধ্রুবক পদ আছে সি, আর এখানে ধ্রুবক পদ আছে -6। অবশ্যই কিন্তু চিহ্ন সহকারে নিতে হবে, ঠিক আছে। প্লাস থাকলে তো প্লাস নেওয়া না নেওয়া একই কথা, কারণ বাই ডিফল্ট যে কোনো সংখ্যার ভ্যালু প্লাস থাকে। বাট যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে অবশ্যই মাইনাস সহকারে নিতে হবে। সেই কম্পেয়ার করে আমরা যখন এই ভ্যালুটা বের করতে পারছি, এই ভ্যালুটা এবার আমাদের এই সূত্রে বসাইতে হবে। তা আমাদের এখানে যেই রাশির মান বের করছি তা হচ্ছে টি 2। তাহলে আমরা লিখবো টি 2 ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি বলতে আমাদের কাছে কত ছিল, 2, প্লাস মাইনাস স্কোয়ার রুট বি তার স্কোয়ার, 2 তার স্কোয়ার -4 ইন্টু এ। এ বলতে ছিল আমাদের কাছে 1, সি বলতে আমাদের কাছে ছিল -6, বাই, সরি এখানে টোয়াইস এ হবে, বললে বি লেখা হয়ে গেছে। 2 ইন্টু এ, এ বলতে ছিল আমাদের 1। ঠিক আছে, তো এইবার হচ্ছে যে ক্যালকুলেশন করার ভিতরে বেশি বড় করে লেখা হয়ে গেছে, একটু ছোট করে দিই। হুম, তাহলে থাকছে আমাদের -2 প্লাস মাইনাস 2 কে স্কোয়ার করলে হয় 4। আচ্ছা, এই পুরোটাই আমরা আলাদা করে হিসাব করে নিই। 4 এ মাইনাস আর মাইনাস গুণ করলে হবে না প্লাস, 4 × 24, তাহলে থাকবে না আমাদের 28 প্লাস মাইনাস স্কোয়ার রুট 28 বাই 2 কে 2। সো এইবার আমাদের কাজ হবে এখান থেকে দুইটা ভ্যালু বের করা। একটা হচ্ছে প্লাসের জন্য, ধরো এটা পজিটিভ ভ্যালুর জন্য, এটা নেগেটিভ এর জন্য। এর যে প্লাস মাইনাস আছে না, একবার প্লাস নিয়ে বের করতে হবে, একবার মাইনাস নিয়ে করতে হবে। তো আমরা যদি প্লাস নিয়ে করি তাহলে আসবে আমাদের এমন, -2 প্লাস স্কোয়ার রুট 28 বাই 2। যদি মাইনাস নিয়ে করি তাহলে -2 মাইনাস স্কোয়ার রুট 28 বাই 2। ঠিক আছে, তো আমরা চাইলে এবার ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাইতে পারি, অথবা প্যারা নেওয়ার কিছু নাই। আর কেউ যদি পারো তাহলে অবশ্যই প্রথম প্রথম হ্যান্ড ক্যালকুলেশন করা ভালো, ফার্দার তোমাদের অনেক ভালো কাজে দেবে কিন্তু। ঠিক আছে, সো আমাদের প্রথমটার মান আসবে না, আচ্ছা, T2 1 এর মান আসবে না হচ্ছে যে 1.64 সেকেন্ড। T2 2 এর মান আসবে না -3.64 সেকেন্ড। এখন খেয়াল করো, এই যে T2 এর যে মানটা এসেছে, এই মানটা কি এসেছে, আমাদের নেগেটিভ ভ্যালু এসেছে না, তাই তো।
এটা এসেছে আমাদের একটা নেগেটিভ ভ্যালু, কিন্তু আমরা বের করছি কোন ধরনের রাশি? সময়। সময়ের মান কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। এই জন্য এই টি2 কখনোই গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের মান যদি আমরা বের করি, তাহলে টি2 এর মান আসবে না, কত পাইছিলাম? 1.64, 1.64 সেকেন্ড। ঠিক আছে? বোঝা গেছে? সো তোমাদের এই অংশটা নোট আকারে থাকবে, এবং অবশ্যই কিন্তু এই যে অঙ্কে ডিরেক্টলি অ্যান্সার বসানোটা উচিত হবে না, হ্যাঁ? তোমরা চাইলে কিন্তু ক্যালকুলেটর দিয়েও ডিরেক্টলি মান বের করা যায়। আমরা সেই টাইপের ক্লাসও করাবো তোমাদেরকে, যে কিভাবে সহজে আমরা ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো বের করতে পারি, দ্বিঘাত সমীকরণ সলভ করা, এমসিকিউ শর্টকাটে সলভ করা। এগুলো তো আমরা ধীরে ধীরে সবই শিখবো। বাট সৃজনশীল প্রশ্নের মধ্যে যখন তুমি এগুলোকে সলভ করবা, তখন অবশ্যই এই অংশটা দেখায় দিতে হবে। এত কিছু লেখা লাগবে না, এখান থেকে তুমি ডিরেক্ট এই অংশটা লিখতে পারবা। এই যে এই যে কম্পেয়ার করার পরে আমরা যে লাইনটা লিখছিলাম না, এটা লিখতে পারবা। আরে জ্বালা! এই যে মাঝের অংশটা লিখতে পারবা, সিলেক্ট হয় নাকি? সরি, টেকনিক্যাল সমস্যার কারণে দুঃখিত। সো এই যে হাইলাইট করা এই অংশটা তোমরা ডিরেক্টলি ওই লাইনে পরে লিখতে পারবো, হ্যাঁ? এবং তারপরে ডিরেক্টলি দুইটা মান অবশ্যই দেখাবা, এবং যে মানটা ঋণাত্মক যদি কোনো ভ্যালু আসে, তাহলে সেখানে লিখে দেবা যে মানটা গ্রহণযোগ্য হবে না। ওকে? সো 15 নম্বর অঙ্কটা দেখি এবার আমরা। আশা করি আগেরটা বুঝেছো, হ্যাঁ? সো 15 নম্বরে কি বলছে? একটি বিড়াল তার সামনে 9 মিটার দূরে অবস্থিত একটি ইঁদুরকে দেখে 0.02 মিটার/সেকেন্ড স্কয়ার সমতারণে ছুটতে থাকে। ইঁদুরটি কাছে পৌঁছাতে বিড়ালটির বেগ কত হবে? আশা করি এটা পারবা। সো তারপর আমি একটা নমুনা চিত্র আঁকাই দিই। বলছে এখানে দুইটা প্রাণী আছে, একটা হচ্ছে বিড়াল আর একটা হচ্ছে ইঁদুর। তো এখানে ধরো আছে আমাদের ইঁদুর, এখানে আছে বিড়াল। ঠিক আছে? বিড়াল থেকে ইঁদুরটা 9 মিটার সামনে আছে, এবং এই ইঁদুরকে দেখে বিড়াল দৌড়ানো শুরু করলো। তার মানে বিড়াল আগে কি অবস্থায় ছিল? বসেছিল বা স্থির ছিল। তাহলে বিড়ালের আদিবেগ কত হবে? যেহেতু সে স্থির থাকছে, তাহলে তার আদিবেগ হবে 0 মিটার/সেকেন্ড। কিন্তু সরাসরি বলে দেবে না তোমার যে স্থির অবস্থান থেকে বিড়াল ছুটতে শুরু করেছে। এটাকে একটু বুঝতে হবে, মানে কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে বিড়াল যেহেতু ইঁদুরকে দেখে দৌড়ানো শুরু করেছে, তার মানে আগে সে দৌড়াচ্ছিল না। তাহলে আগে সে কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় বসেছিল। তাহলে স্থির অবস্থায় থাকলে তার আদিবেগ 0। এবং ইঁদুরকে দেখে বিড়াল কিভাবে যাচ্ছে? 0.02 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাচ্ছে। এখন যদি এভাবে যায়, তো বিড়াল কিন্তু এখানেই আছে, মানে সরি, ইঁদুর যেখানে ছিল সেখানেই আছে। ইঁদুর সম্পর্কে আর কিছুই বলা হয়নি। এখন কোশ্চেন হচ্ছে এইটা, যে বিড়াল এই ইঁদুরটির কাছে পৌঁছাইতে কত বেগ প্রাপ্ত হবে? মানে ইঁদুরের অবস্থানে আসলে বিড়ালের বেগ কত হবে? এটা হচ্ছে ঘটনা শুরুর বেগ, মানে আদি বেগ। আর এটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমাদের শেষ বেগ ভি এর মান বের করতে হবে। তাহলে আমার এখানে দেওয়া আছে ভি এর মান পালাম আমরা, এর মান দেওয়া আছে 0.2, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 9 মিটার। বের করতে হবে ভি এর মান। দেখো তো কোন সূত্র হবে?
এবার কিন্তু আর ওই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু হবে না, কারণ টি এর কোনো ভ্যালু এখানে দেওয়া নাই বা বেরো করতে হবে না, টি এর বদলে আছে ভি। দেখো আরেকটা সূত্র আছে আমাদের, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। দেখো এই সূত্রের সাথে সবগুলো মিলে যাচ্ছে, যাচ্ছে কিনা? তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাহলে ইউ এর ভ্যালু যেহেতু জিরো, এই টোটাল অংশ হয়ে যাবে জিরো, থাকবে আমার টু গুণ এ এস, এর মান 0.02, এস এর মান 9। তাহলে 2 গুণ 0.02 গুণ 9 কত আসবে না? 0.36। এটা হচ্ছে আমার ভি স্কোয়ারের মান। তাহলে ভি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0.36, তাহলে আমাদের আসছে 36কে যদি রুট করি তাহলে 6 মিটার পার সেকেন্ড। দেখেছো? একদম সহজ অঙ্ক। তো সেম উদ্দীপক দিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয়, যে কখন উভয়ের বেগ সমান হবে, বা দেখা যাচ্ছে আরেকটু ইনফরমেশন দিয়ে বলতে পারে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি পারবে না। ইঁদুরও দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে দৌড়াতে থাকছে, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমাদের অত কোনো কিছু চায়নি, আমাদের জাস্ট বলেছে একটা ইঁদুর বসে আছে, 9 মিটার পিছনে আরেকটা বিড়াল বসেছিল, ইঁদুরকে দেখে বিড়ালটা দৌড়ানো শুরু করলো, একটা ত্বরণ দেওয়া আছে, দিয়ে বলছে ইঁদুরের জায়গায় যখন বিড়ালটা পৌঁছাবে তখন বেগ কত হবে। আলটিমেটলি আমাদের বিড়ালের শেষ বেগ বের করতে বলেছে, ঠিক আছে। সো এবার পরের অঙ্কে যাই আমরা। 16 নম্বর বলছে একটি বিমান 360 কিলোমিটার/আওয়ার বেগে বিমানবন্দরে অবতরণ করছে। তো মনে করো এ হচ্ছে একটা বিমান, হ্যাঁ, যাই হোক আর কি, এটা মনে করো একটা বিমান, জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখালাম। এইটা মনে করা হচ্ছে যে রানওয়ে, এ তো এইভাবে নামবে, নেমে এখান থেকে সামনের দিকে যাবে, আস্তে আস্তে তার গতি কমবে, কমতে কমতে এক সময় সে থামবে। তো এই যে উপর থেকে নামার সময় তার যে বেগ ছিল, বা এই যে বিমানবন্দরের যে কি বলে ওটাকে, রাস্তা বা ফ্লাইওভার, ফ্লাইওভার বলে তো, আচ্ছা যাই হোক, যে ওখানে যখন সে টাচ করছে তখন তার বেগ হচ্ছে যে 360 কিলোমিটার/আওয়ার। আগে সে কিভাবে ছিল না ছিল এগুলোর কোন হিসাব আমাদের লাগছে না। তো ভালো কথা, 360 কিলোমিটার/আওয়ার বেগে সে বিমানবন্দরে অবতরণ করছে, মানে ওই যে ল্যান্ড করছে। এখন নামার সাথে সাথে তো আর বেগ জিরো হয়ে যাবে না, আস্তে আস্তে সে ব্রেক চাপবে এবং একটা ঋণাত্মক ত্বরণ প্রয়োগ হবে, ঋণাত্মক ত্বরণ প্রয়োগের ফলে বেগ কমতে কমতে সময় যে বেগ হবে জিরো, অর্থাৎ তখন সে থেমে যাবে। তো মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। So, এখানে সে ল্যান্ড করছিল, মানে প্রথম নামছিল, এবং বি বিন্দুতে যে সে থেমেছে, থেমেছে মানে কি, এখানে তার বেগ হয়ে গেছে জিরো। ঘটনা যেহেতু এ তে শুরু হয়েছে, তাহলে এ বিন্দুর বেগ হচ্ছে আদি বেগ, বি তে শেষ হওয়ার কারণে বি বিন্দুর বেগ হচ্ছে শেষ বেগ, ঠিক আছে। ওকে, বলছে বিমানটি মাটি স্পর্শ করার 20 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায়। তাহলে মাটি স্পর্শ করেছে আমাদের চিত্র মতে এ বিন্দুতে, আর নির্ধারিত স্থানে থেমেছে বলতে বি বিন্দুতে। তো এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে তার সময় লেগেছে মাত্র 20 সেকেন্ড, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেন কি বলছে, অবতরণকালে ত্বরণ কত, মানে এর ভ্যালুটা নির্ণয় করতে। তা আমাদের কিন্তু অবশ্যই এখানে এর ভ্যালু নেগেটিভ আসবে, কারণ একটা বড় মানের একটা বেগ ছিল, আদি বেগের একটা যে মান তার থেকে শেষ বেগের মান কম, যেহেতু আদি বেগ বেশি শেষ বেগ কম, তাহলে ত্বরণের মান আসবে ঋণাত্মক, কারণ বেগ আস্তে আস্তে কমেছে। তো চলো দেখা যাক কি কি আছে। সহজ অঙ্ক কিন্তু এটা, এটা অবশ্য হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত। ইউ এর মান দেওয়া আছে 360 কিলোমিটার/আওয়ার, একে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো গত ক্লাসে আমরা ইন ডিটেলস পড়েছি কিভাবে কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হয়। উপরে অংশ আছে কিলোমিটার, কিলোমিটারকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ, নিচে হচ্ছে 1 ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে করলে 3600 দিয়ে গুণ। বা যদি শর্টকাটে করতে চাও তাহলে এভাবেও লিখতে পারো, 360 ভাগ 3.6, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারে যে ভ্যালু থাকবে
তাকে 3.6 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? একই কথা। সো দেখো আমাদের কি কি আছে, এই দুটা শূন্য কাটা, 36 কাটা, তাহলে 10 আর 10 গুণ হয়ে হবে না 10 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 360 ভাগ 3.6। শর্ত অনুযায়ী যেহেতু বিমান থেমে যাচ্ছে, তাহলে শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সময় দেওয়া আছে আমাদের 20, এ সমান সমান 8। সো এর মান তোমরা বের করবা, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। অলমোস্ট করাই দিয়েছি, জাস্ট সূত্রটাও লিখে দিন। সূত্রটা একটু অবশ্যই নিজেরা করতে হবে। সো 17 নম্বর অঙ্কটা দেখি এবার, অনেকগুলো অঙ্ক করা লাগবে। তো 17 নম্বর কি বলছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার করে সমান্তরালে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এইটুকুই আমরা আগে দেখি। তো একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, ধরি এটা হচ্ছে আমাদের সে বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। বলছে যাত্রা শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পর, ধরে এটা এ বিন্দু, এ বিন্দু থেকে 1 মিনিট চলে সে গেল হচ্ছে বি বিন্দুতে, যাচ্ছে কিভাবে সমত্বরণে। সমত্বরণে মানে কি, এখানে এ এর একটা ভ্যালু আছে, প্রশ্নে দেওয়া নাই, বাট এ আছে এখানে। কত সময় ধরে চলছে, 1 মিনিট। 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, মানে এই যে বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে এসে তার যে বেগ হয়েছে তা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা। এরপর কি হলো, এখানে বস্তু দেওয়া আছে, এখানে ট্রেন। আচ্ছা, যাই হোক, হয় ট্রেনই হবে বা বস্তু হবে, যাই হোক কিছু একটা হবে। এই যে বস্তু হোক বা ট্রেন হোক, সেম জিনিস, মানে অঙ্কের ক্ষেত্রে ভ্যালু তো আর কি সেম। তো বলছে এরপর ট্রেনটি, তাহলে প্রথমে এখানে ট্রেন হবে, হ্যাঁ এখানে ট্রেন হবে। ওকে, এরপর ট্রেন সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বি থেকে আবার সামনের দিকে গেছে, ধরে নিলাম সেটা হচ্ছে সি বিন্দুতে। এবং এই মাঝখানে দূরত্ব দেওয়া আছে 250 মিটার। 250 মিটার কিভাবে গেছে সে, এই দেখো সুষম বেগে। তাহলে সুষম বেগে গেছে মানে কি? কোন বেগে গেছে, এই যে বি বিন্দুতে যে বেগ অর্জন করছিল না, এই 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সি বিন্দুতে গেছে। তো বি থেকে সি তে যেহেতু সুষম বেগে গেছে, বেগের তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে সি বিন্দুতেও বেগ হবে 30 মিটার পার সেকেন্ড। তো 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ব্রেক কষলো, তার মানে এখানে সি বিন্দু যাওয়ার পরে তারপরে ব্রেকে চাপ দিয়েছে, এবং সুষম মন্দনে 125 মিটার দূরত্ব গিয়ে থেমে গেল। সি থেকে সে আরো সামনের দিকে গেছে। So, আমরা এটাকে ধরে নিই সি থেকে সে আরো সামনের দিকে গেছে, ধরি সে ডি নামক আর একটা বিন্দুতে গেছে, এবং এই মাঝখানে দূরত্ব দেওয়া আছে 125 মিটার। এবং 125 মিটার কিভাবে গেছে, সুষম মন্দন, তার মানে সুষম মন্দন, তার মানে এখানেও এ আছে, তবে এই এটা হচ্ছে যে নেগেটিভ এ, যেহেতু সি বিন্দুতে একটা বেগ ছিল এবং সেখানে যে ব্রেক চেপেছিল, আর ডি বিন্দুতে যে থেমে গেছে, তাহলে এখানে বেগ হচ্ছে যে 0। তাহলে একটা নির্দিষ্ট বেগ থেকে যদি বেগ আস্তে আস্তে কমে, তাহলে সেখানে ত্বরণের মান হচ্ছে যে নেগেটিভ, অর্থাৎ মন্দনের সৃষ্টি হয়, ঠিক আছে? যাই হোক, ত্বরণ তো আছে। এই হচ্ছে যে আমাদের হিউজ বড় একটা তোমার উদ্দীপক। এটা হচ্ছে যে ওটা হুবহু একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এখানে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা জন্য হয়তো এতটুকু নাও লাগতে পারে। দেখা যাক কি কি দিয়েছে। কোশ্চেন আমাদের বলছে কি, ট্রেনটির সুষম বেগ ও সুষম মন্দনে চলার সময় একই কিনা। সুষম বেগ আর সুষম মন্দনে চলা, সুষম বেগের অংশ হচ্ছে এই অংশটা, এই অংশে যে সময় পাবো সেই সময়, আর কি বলেছে সুষম মন্দন এই অংশের সময়, এই দুইটা সময় একই কিনা, অর্থাৎ সেম কিনা, তা আমাদের নির্ণয় করতে হবে।
সোজা কথায় বিসি অংশের সময় বের করতে হবে আর সিডি অংশের সময় বের করতে হবে। ঠিক আছে, তো চলো করা যাক। তাহলে আমরা লিখতে পারি ডিরেক্ট যে সুষম বেগে চলার ক্ষেত্রে, তো সুষম বেগে যখন চলছিল, বেগের মান আমাদের দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, দূরত্ব দেওয়া আছে আমাদের 250, এটা ধরো v1 দিলাম, এটা s1 দিলাম, t1 এর মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি সুষম বেগের অতিক্রান্ত দূরত্ব আছে যে s ইকুয়াল টু vt, সবচেয়ে সোজা সূত্র, সবগুলোতে আমরা 1 দিয়ে দিলাম। তাহলে t1 ইকুয়াল টু s1 বাই v1, 250 বাই 30, তাহলে কত আসছে এখানে, 25/3, 8.33 সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা দেখি সুষম মন্দনের অংশটা। সুষম মন্দনে চলার ক্ষেত্রে সেখানে কি কি ভ্যালু দেওয়া আছে আমাদের, এস এর মান দেওয়া আছে 125 মিটার। আচ্ছা, সিডি অংশ বা সুষম অংশের ক্ষেত্রে শুরু হয়েছে কোন বিন্দুতে, সি বিন্দুতে, তাহলে এইটা হচ্ছে এর আদি অংশ, আর যেহেতু শেষ হয়েছে ডি তে, এটা হচ্ছে তার শেষ। পুরো ঘটনা শুরু হয়েছিল এ বিন্দুতে, সেই ক্ষেত্রে আদি অংশ হচ্ছে এ বিন্দু। আমরা যখন শুধু সি থেকে ডি এর অংশটা চিন্তা করছি, তো সি থেকে ডি এর ক্ষেত্রে শুরু হচ্ছে কোন জায়গা থেকে, সি বিন্দু থেকে। তাহলে সি বিন্দুতে যা যা আছে সিডি অংশের ক্ষেত্রে তা হচ্ছে সব আদি অবস্থা, বি বিন্দুতে যা যা আছে তা হচ্ছে সব শেষ অবস্থা। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, একটু প্র্যাকটিস করলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে আশা করি। তাহলে S2 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 125, এর মান কিন্তু দেওয়া নেই, কোনো ব্যাপার না, দেখি আর কি কি মান দেওয়া আছে। U2 এর ভ্যালু দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, এই যে এই জায়গার ভ্যালু। ঠিক আছে, যেহেতু বি থেকে সি তে আসার ক্ষেত্রে সুষম বেগে আসছিল, তাহলে বেগের কোনো পরিবর্তন হয়নি কিন্তু, তাহলে বি বিন্দুতে যে বেগ ছিল সি বিন্দুতেও এসে সেম একই বেগ থাকবে। ওকে, V2 এর ভ্যালু যেহেতু থেমে গেছে 0 মিটার পার সেকেন্ড, T2 এর ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো এখান থেকে কি সূত্র করা যায়। সো এই চারটা মিলায় আমাদের ওই যে গড়বেগের একটা সূত্র ছিল না, S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, মনে আছে এই সূত্রটা? এটা ব্যবহার একটু কম, বাট ব্যবহার করতে হলে অনেক বড় অঙ্ক সহজে করা যায়। ব্যবহার করতে না পারলে এখানে দেখা যাচ্ছে তোমরা এর ভ্যালুটা বের করতে করে সেটাকে ব্যবহার করে তারপরে টির ভ্যালু বের করার চেষ্টা করতে। আর এই সূত্র ব্যবহার করলে ডিরেক্টলি করা যায়। হ্যাঁ, S2 U2 V2 আর T2 আগে মান বসাও, তাহলে হিসাবে সুবিধা হবে। তাহলে 125 ইকুয়াল টু 30 + 0/2 ইন্টু T2। 30কে 2 দ্বারা ভাগ করলে হবে না 15, তাহলে থাকছে আমাদের 15T ইকুয়াল টু 125 T2 ইকুয়াল টু 125/15, তাহলে 125কে 15 দ্বারা যদি ভাগ করি তাও আমাদের আসছে 8.33 সেকেন্ড। তাহলে দেখো আমাদের T1 এর যে মান, এ মানও যা, আবার T2 এর মানও তাই, ঠিক না? তাহলে আমরা বলতে পারি কি যে অবশ্যই এটা লিখবা অবশ্যই এইভাবে, কোন জায়গায় লিখে দিই বলো, যেখানে T1 ইকুয়াল টু T2,
তাই বলা যায় যে 20 সুষম বেগ ও সুষম মন্দনে চলার সময় একই। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো তোমাদের কাজ হবে কি, যে অবশ্যই ক্লাসটা করার পর একটা দুইটা যা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক বলা যায় না, জাস্ট অল্প কিছু ক্যালকুলেশন আর কি বাদ রাখছি, তো সেগুলো অবশ্যই কমপ্লিট করবা এবং অঙ্কগুলো কয়েকবার করে রিপিট ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো প্রত্যেকটা ক্লাস নিয়মিতভাবে করো এবং আশা করি আমরা ক্লাসগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। বিশেষ কিছু সমস্যার কারণে মাঝখানে অনেক বিরতি হয়ে গেছে, তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ হাফেজ।